আজকে আমরা চলে এসেছি ডুয়ার্সের জঙ্গলের এক দারুণ সাফারিতে। চারিদিকে সবুজ শান্ত পরিবেশ আর প্রকৃতির একেবারে কাছাকাছি থাকার অনুভূতি। এই ট্রিপটা সত্যিই আলাদা। চলুন শুরু করা যাক আমাদের জঙ্গল অ্যাডভেঞ্চার। হ্যাঁ, 0025 আমাদের নাম্বার। গুড মর্নিং সকলকে। 2রা জানুয়ারি আজ 2026 সুপ্রভাত জানাই। আমাদের এপিসোড 2 ডুয়ার্স কি আদৌ অ্যাডভেঞ্চার। আমরা সকাল সকাল মানে উঠলাম 5টার সময়, তাও দেরি একটু হয়ে গেল মেয়ের সাজতে বসতে। তা অবশেষে আমরা সাফারি শুরু করলাম ঠিক 6টা বলেছিল, 6টায়। তার মানে টাইমটা ঠিক হলো আর কি। এখানে দেখুন দেখতে দেখতে কুয়াশা দেখা যাচ্ছে হঠাৎ। এখানে আগে পড়ে 12 কিলোমিটার বাফার জোন, তারপর আসে কোর জোন। এই পুরো এলাকায় প্রায় 75% গ্রাসল্যান্ড আর 25% উড জঙ্গল। এই কারণেই এখানে নানা ধরনের বন্যপ্রাণী দেখা যায়। জঙ্গলটা খুব সুন্দরভাবে নিজেদের মতোই টিকে আছে, আর এই কারণেই সাফারি আসল মজা এখানে। এটা 2 নম্বর গেট জঙ্গলের। বাহ, এটার মধ্যে দিয়ে আমরা এই পাস করে গেলাম। বাহ, এবার পিকচার কোয়ালিটি অসাধারণ আসছে। এই যে রাস্তাটা দেখছেন, অনেকেই ভাবেন সরকার এখানে পাকা রাস্তা করে দেয় না কেন। আসলে সেটা ইচ্ছা করেই করা হয়, যাতে বনের প্রাকৃতিক পরিবেশ নষ্ট না হয় এবং বন্য প্রাণীদের অবস্থান ঠিক থাকে। আমাদের হঠাৎ 2টি বাইসন চোখে পড়ল, আর দূরে কয়েকটি ময়ূরও দেখা গেল। এই এলাকায় হলং নদীর উপস্থিতি পুরো পরিবেশটাকেই আরো সুন্দর করে তোলে। ভোরের আলো, ঠান্ডা হাওয়া আর জঙ্গলের নিস্তব্ধতা এক কথায় অসাধারণ অভিজ্ঞতা। এরপর ভোরের সূর্যের আলো ধীরে ধীরে পুরো জঙ্গল ভরিয়ে দিল। ওই সকাল সকালের একটা হক দিয়ার সাইটিং, কিন্তু সাইটিং এর পর সাইটিং হচ্ছে আজকে। বাইসন, তারপর আবার হক ডিয়ার। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ওয়াচ টাওয়ার, জলদাপাড়া ওয়াচ টাওয়ার। এরপরে একটু কষ্ট করে প্রায় 3 তলা সমান আমরা সিঁড়ি বেয়ে উঠলাম। দৃশ্য দেখে সত্যিই আমাদের মন ভরে গেল। এই যে এইখানে এটা হচ্ছে ন্যাচারাল সল্ট পিট। এখানে এমনি লবণ দিয়ে রাখা হয় যাতে পশু পাখি এসে একটু লবণ খায় আর সাইটিং এর চান্সটা বেশি হয়। বলো, ফুলগুলো উঠছে। হ্যাঁ, এর ফুল আর 20-25 দিন পরে এগুলো পুরো ফুল হয়ে যাবে। এই যে এই সবই পিছনে যেগুলো গেল বড় বড় গাছ দেখা যাচ্ছে, এগুলো শিমুল গাছ পিছনের সামনে। আচ্ছা, আর এই শিমুল গাছের ফুল যখন পড়ে যাবে তখন হ্যাঁ, বন্য শুরু দৌড়াচ্ছে। এই যে এই ফুলগুলো পড়ে যাওয়ার পরে বিশেষ করে সার্কিটের যেটা শিফট হয় সেই শিফটে প্রচুর হরিণ দেখা যায়। হরিণ আর পায় ওই ফুলগুলো খেতে পায়। আচ্ছা, বেশিরভাগের সাম্বার ডিয়ার দেখা যায়। আচ্ছা আচ্ছা, সাম্বার ডিয়ার, পার্কিং ডিয়ার, টপ ডিয়ার। ওয়াইল্ড বোর। আচ্ছা, জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে যে অনুভূতিটা হয় সেটা সত্যিই আলাদা। চারপাশের নীরবতা, হাওয়ার শব্দ আর প্রকৃতির সেই কাঁচা সৌন্দর্য সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। এইদিকে হলং বাংলো, আর আমরা ডান দিকে চলে গেলাম কোর জঙ্গলের দিকে। এইবারে আমরা যাচ্ছি আর একটা ওয়াচ টাওয়ারের দিকে, যেটা ওই দূরে দেখা যাচ্ছে, যেটা কিনা এখন আর ওঠার মতো অবস্থায় নেই। এবার দেখি ওখানে গিয়ে কিছু আমরা দেখতে পাই কি না। এই যে আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি একটা কুনকি হাতি দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখি কোনো শর্টস নিতে পারি কি না। আমাদের সাফারি চলাকালীন অন্য একটি জিপ থেকে খবর এলো যে একটি ভারতীয় একশৃঙ্গ গন্ডার দেখা গেছে, যেটাকে আমরা একশৃঙ্গ গন্ডার বলে থাকি।
আমরা সঙ্গে সঙ্গে সেখানে গেলাম, আর ভাগ্য ভালো আমরাও দেখতে পেলাম। জলদাপাড়া জঙ্গল সাফারি আমাদের প্রায় শেষের মুখে। যা যা সাইটিং হলো আপনারা তো দেখতেই পেলেন। আর এইখানে দেখুন এই যে পোড়া জায়গাটা, এটাই এখানেই ছিল সেই ব্রিটিশ আমলের হলং বাংলো, যেটা কাঠের তৈরি ছিল, যেখানে আমি 1999 সালে বিয়ের পরে এসে থেকেও চলো গিয়েছি। চলো হয়েছে। তা পশ্চিমবঙ্গ সরকার আবার এই বাংলোটা অপূর্ব রূপে তৈরি করার অর্ডারও দিয়েছে, ওয়ার্ক অর্ডার বেরিয়ে গেছে, আবার খুব শিগগিরই সেটা শুরু হবে। দুঃখের বিষয়, এখানে কিছু শহীদের নামও লেখা আছে, যারা বন্যপ্রাণীদের আক্রমণে প্রাণ হারিয়েছিলেন। সাফারির পর আমরা নাস্তা করলাম, লুচি আর স্যান্ডউইচের অপশান ছিল, আর সেটা সত্যিই ভালো ছিল। এরপর শুরু হলো আমাদের ভুটান যাত্রা। ভুটান এমন একটা দেশ যেখানে শান্তি, সৌন্দর্য আর শৃঙ্খলা সব কিছুতেই স্পষ্ট দেখা যায়। তাদের সুন্দর স্থাপত্য, পরিষ্কার পরিবেশ আর শান্ত জীবনযাপন সত্যিই মন কেড়ে নেয়। আমরা জয়গাঁও থেকে আজকে পাসপোর্ট ছাড়া ভুটান যাত্রা করছি। এটাকে ডে আউটিং ট্যুরও বলতে পারেন, কিন্তু বিদেশ যাত্রা। এই হচ্ছে ভুটানের প্রাচীন, দেখাও একটু। আর এইদিকে পা দিয়ে এই পায়ে হাঁটা পথ। আধার কার্ড কিন্তু চলবে না, ভারতীয় একমাত্র ভোটার কার্ড দিয়ে এন্ট্রি নিতে হবে, আবার সূর্য অস্ত্রের আগে ফিরে আসতে হবে। এই হচ্ছে সিস্টেম, বাকিটা গিয়ে দেখাচ্ছি। ওয়েলকাম টু ভুটান। বাবা ভুটান চলে এসছো? হ্যাঁ, বউকে নিয়ে ভুটানে ঢুকে পড়লাম। ইমিগ্রেশন কমপ্লিট, যাতে কোনো পয়সাই লাগলো না, কিন্তু আধার কার্ড চলবে না, শুধু ভোটার কার্ড, যেটা আমি আগেও বলেছি। এই হচ্ছে আমরা রাস্তার দিকে এগোচ্ছি। এবার একটা ওয়াগানার ভাড়া করেছি, এবার যতটা ওদের নিয়ম আছে ডে আউটিংয়ে ঘোরা যায় ততটা ঘুরে আবার ব্যাক করব। এরপরে আমরা যাচ্ছি আমাচু ব্রিজের দিকে। ভুটান বর্ডার থেকে আমাচু ব্রিজ পর্যন্ত পথটা প্রায় 5 কিলোমিটার। পুরো রাস্তাটা ধরে যেতে যেতে চারপাশের দৃশ্য একেবারে মন ভরিয়ে দেয়। এরপর আমরা পৌঁছে গেলাম ঝুলন্ত সেতুতে। সেতুর উপর দিয়ে হাঁটার সময় একদিকে রোমাঞ্চ আর অন্যদিকে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, একেবারে দারুণ অভিজ্ঞতা। থেকে 5 কিলোমিটার দূরে চলে এলাম। এইটা হচ্ছে আমাচু রিভার, আমাচু নদী। দেখাও আমাচু নদী, মানে আমাদের ওদিকে গিয়ে ওটা, ভারতে গিয়ে ওটা তেস্তা নদী হয়ে গেল, আর এইদিকে ভুটানে এসে আমাচু নদী। খুব বেশি স্রোত আছে, খুব ইনস্টাগ্রামেবল জায়গাটা, দারুণ, পুরো হিমাচল ভাইবস আসছে। বাবা পুরো নদীর উপর দাঁড়িয়ে আছো মা, কেমন লাগছে বলো? দুলছে। বলে বোঝানো যাবে না, মানে এই অনুভূতিটা এসেই নিতে হবে। হ্যাঁ একদম সত্যি। এই যে সকলে আসছে, এরকম সবাই আসছে একে একে। ওখানে এখন খুব ভিড়। এই যে প্রায় 1 কিলোমিটার আমরা ঝুলতে ঝুলতে, দুলতে দুলতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে এলাম। আমাদের গাড়ি কোথায় দেখিয়ে দাও। আমাদের গাড়ি রয়েছে ওই বাঁ দিকটায়, ওপারের বাঁ দিকটায়। এবার हमारा नाम है शेफिंसो। जोर से बताइए। ये शेफिंसो। आप भूटान के ही है? हाँ जी, भूटान का। आपका यहाँ टूरिस्ट लोग आने से पर डे क्या चार्ज है, गाइड का क्या चार्ज है? गाइड का बोला था 2500। per family। पर फैमिली। हम्म। अच्छा अच्छा, ये One पूरा day क्लियर करना था। और One day गाड़ी का भाड़ा अलग और होटल अलग। होटल अलग हाँ। और गाइड का भी अलग, अच्छा तो पास का भी अलग। पास का 1200 1200 के एक आदमी का। पर डे? नहीं नहीं, पूरा टूर का एक आदमी का पर डे। पर डे।
খরবান্দি। খারবান্দি মনেস্ট্রি। और मेरंग ভুটানের খরপেন্ডি গুম্পায় আমরা পৌঁছালাম। এখানে আমরা এখন কিছু সময় কাটাবো। আর এখানে ঢুকতে গেলে প্রতিজনের 30 টাকা করে এন্ট্রি ফি লাগে। জায়গাটার খোলা পরিবেশ আর সৌন্দর্য সত্যিই চোখে পড়ার মতো। এখানে ছোট একটা ক্যাফে আর রেস্টরুমের সুবিধাও আছে। আর্কিটেকচার এত ভালো, পুরো ভুটানে যেখানেই যাচ্ছি সেখানেই এদের একই টাইপের আর্কিটেক্ট, কিন্তু খুবই ভালো লাগে। ভুটানে টাকার মূল্য এবং ভারতের টাকার মূল্য সেম, এবং শুধু তাই নয়, আমাদের মানি এক্সচেঞ্জ করতে হয়নি। আমরা ইন্ডিয়ান টাকাই এখানে দিলাম, আবার কাউন্টার থেকে ইন্ডিয়ান টাকাই আমাদেরকে ফেরত দিল। এই যে এইখানে আবার একজন দাদা দেখতে পাচ্ছেন, ইনি আমাদের জয়গাঁওয়ের, মানে ভারতের। ইনি কাজ করতে আসেন সকালে, আবার সন্ধ্যাবেলা কাজ করে বাড়ি ফিরে যান। আরেকটা ব্যাপার হচ্ছে, এই লামাদের গেস্ট হাউস তৈরি হচ্ছে, আর তারও আর্কিটেক্ট দেখুন কি সুন্দর। এটাও আঁকার পোর্শনটা করছেন ভুটানিরা, আর বাকি সব কাজগুলো করছেন ভারতীয়রা। আর শুধু তাই নয়, এখানে যেরকম ডে পারমিট দেওয়া হয় বিনা পয়সায়, আবার যারা কর্মসূত্রে আসেন তাদেরকে আবার 1 মাস 2 মাস 3 মাসের জন্যও পারমিট দেওয়া হয়ে থাকে। ভুটানে বসে ভুটানের মোমো, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই আসছে। সব মিলিয়ে এই ট্রিপটা ছিল শান্তি, প্রকৃতি আর নতুন অভিজ্ঞতায় ভরা। ভিডিওটা একটু দেরিতে এলো, তবে চিন্তা নেই, যাত্রা এখানেই শেষ নয়। পরের এপিসোডে আমরা পা রাখবো মূর্তির সেই নির্জন শান্ত প্রকৃতির মাঝে। নদীর ধারে সময় কাটানো আর মূর্তি ট্যুরিজম কটেজের ভেতরে এক অন্যরকম অভিজ্ঞতা, সবটাই থাকবে সেখানে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।